আচ্ছা, ভাষা শেখা বলতে আমাদের মাথায় প্রথমে কি আসে? সম্ভবত এক গাধা গ্রামারের রুলস আর অনেক অনেক নতুন শব্দ মুখস্থ করা, তাই না? কিন্তু যদি বলি এর চেয়েও অনেক বেশি মজার আর পাওয়ারফুল একটা উপায় আছে, আজ আমরা ঠিক সেটাই দেখব। কিভাবে গল্প, কবিতা বা নাটক এগুলো শুধু পড়ার জিনিস না, বরং ভাষা শেখার জন্য একটা জবরদস্ত হাতিয়ার হয়ে উঠতে পারে। চলুন এই অন্যরকম জগৎটা একটু ঘুরে দেখি। ব্যাপারটা বোঝার জন্য আসুন একটা দারুণ উপমা ব্যবহার করি। ভাবুন তো, আমাদের প্রতিদিনের সাধারণ ভাষা ওটা হলো একটা একদম পরিষ্কার স্বচ্ছ কাঁচের জানালার মতো। এর কাজ কি? সিম্পল। আমরা এর ভেতর দিয়ে বাইরের দুনিয়া দেখি, তথ্য নিই। কিন্তু সাহিত্যের ভাষা ওটা একেবারেই অন্য জিনিস। ওটা হলো একটা কারুকার্য করা রঙিন কাঁচের জানালা, মানে স্টেনড গ্লাস উইন্ডোর মতো। আমরা কিন্তু এর ভেতর দিয়ে দেখি না, বরং আমরা ওটার দিকেই তাকিয়ে থাকি। কারণ এর ডিজাইন, এর রং, এর আলো ছায়ার খেলা, সেটাই আসল মেসেজ। মানে কি বলা হচ্ছে তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় কিভাবে বলা হচ্ছে। তো এই যে রঙিন কাচের জানালা বা সাহিত্যের ভাষার কথা বললাম, এর আসল পাওয়ারটা কোথায়? মানে এই শিল্পটা কিভাবে আমাদের ভাষা শেখার স্কিলকে আরও ধারালো করতে পারে? এর উত্তরটা পেতে হলে আমাদের আগে এই শিল্পের সৌন্দর্যটাকে একটু কাছ থেকে দেখতে হবে। চলুন শব্দের এই আর্টকে একটু ব্যবচ্ছেদ করে দেখি। সাহিত্যের একটা খুবই ইন্টারেস্টিং টেকনিক হলো এই ফরগ্রাউন্ডিং। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা বেশ সহজ। লেখকরা অনেক সময় কি করেন, ভাষার যে সাধারণ নিয়মকানুনগুলো আছে সেগুলোকে জেনে শুনেই একটু এদিক ওদিক করে দেন, একটু ভেঙে চুড়ে দেন। প্রশ্ন হলো কেন? যাতে আমাদের অ্যাটেনশনটা সোজাগুলো ভাষার উপর পড়ে। এটা কিন্তু কোনো ভুল নয়, একদমই না। বরং এটা ভাষার একটা শৈল্পিক আর উদ্দেশ্যমূলক ব্যবহার, যা একটা সাধারণ কথাকেও অসাধারণ করে তোলে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন চার্লস ডিকেন্সের এই বিখ্যাত লাইনটা, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। খেয়াল করে দেখুন, তিনি একই ধাঁচের বাক্য ইট ওয়াজ দ্য বারবার ব্যবহার করেছেন। এই যে ইচ্ছাকৃতভাবে একই গঠন রিপিট করা, টেকনিক্যালি একে বলে প্যারালেলিজম। আর এটাই হলো ফোরগ্রাউন্ডিংয়ের একটা চমৎকার উদাহরণ। এই কারণেই কিন্তু লাইনটা আমাদের মাথায় একেবারে গেঁথে যায়। ভাষা এখানে শুধু ইনফরমেশন দিচ্ছে না, একটা অদ্ভুত ছন্দ আর গভীর একটা আবেগ তৈরি করছে। আচ্ছা, এবার আসি সাহিত্যের আরেকটা দারুণ দিকে। সেটা হলো আলংকারিক ভাষা বা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। মানে যেখানে শব্দগুলো তাদের সাধারণ আক্ষরিক অর্থ ছেড়ে দিয়ে কল্পনার দুনিয়ায় চলে যায়। যেমন ধরুন রূপক, উপমা। এগুলোর মাধ্যমে লেখকরা মাত্র কয়েকটা শব্দ ব্যবহার করেই আমাদের মনের মধ্যে আস্ত একটা ছবি বা গভীর কোনো অনুভূতি এঁকে দেন। এটা ভাষার ক্রিয়েটিভিটির একদম চূড়া বলা যায়। যেমন ল্যাংস্টন হিউজের এই লাইনটা, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই। জীবন নাকি একটা ভাঙা ডানার পাখি যেটা উড়তে পারে না। ভাবুন তো, তিনি যদি সোজাসাপটা বলতেন যে আশাহীন জীবন খুব কষ্টের, কথাটা কি আমাদের মনে এতখানি দাগ কাটত? একদমই না। এই একটা মাত্র রূপক ভাঙা ডানার পাখি হতাশা, থেমে থাকা আর অক্ষমতার মতো জটিল একটা অনুভূতিকে একেবারে জীবন্ত করে তুলেছে। সাধারণ একটা বাক্য এটা কখনোই পারত না। এবার সাহিত্যের আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলা যাক। সেটা হলো অস্পষ্টতা বা অ্যাম্বিগুইটি। সাধারণত কি হয়, আমরা চাই কথা বা লেখা হবে একদম পরিষ্কার, কোনো ঘোরপ্যাচ থাকবে না। কিন্তু সাহিত্যে এই অস্পষ্টতাটা কোনো ভুল নয়, বরং এটা একটা ফিচার। এটা যেন পাঠককে দেওয়া একটা ইনভিটেশন, যে আসুন নিজের মতো করে এর মানে খুঁজে বের করুন, এটা নিয়ে ভাবুন, বিশ্লেষণ করুন। আর এটাই আমাদের ব্রেনকে আরও অ্যাক্টিভ করে তোলে। তো এতক্ষণ তো আমরা শিল্পের কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত শৈল্পিক ব্যাপার-স্যাপার, এগুলো কি শুধু সৌন্দর্যের জন্য, নাকি এগুলো আমাদের ভাষা শেখার বাস্তব স্কিল বাড়াতেও সাহায্য করে? মানে ওই যে রঙিন কাচের জানলা নিয়ে ঘাটাঘাটি করা, সেটা কিভাবে আমাদের একটা ভালো স্বচ্ছ কাচের জানলা বানাতে হেল্প করে? চলুন এই কানেকশনটা এবার খুঁজে বের করা যায়। আর এই টেবিলটাই হলো পুরো আলোচনার মূল জায়গাটা। দেখুন কিভাবে শিল্পের সাথে দক্ষতা একেবারে সরাসরি কানেক্টেড। যখন কোনো লার্নার একটা অস্পষ্ট লাইন নিয়ে ভাবে, তখন তার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বাড়ে। ফরগ্রাউন্ডিং তাকে ভাষার স্ট্রাকচার নিয়ে অনেক বেশি সচেতন করে তোলে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ নতুন শব্দ শুধু মুখস্থ করায় না, বরং কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা, গল্পের যে ইমোশনাল কানেকশন, সেটা শেখার মোটিভেশনকে এত বাড়িয়ে দেয়, যা অন্য কোনোভাবে প্রায় অসম্ভব। তাহলে সোজা কথায় ব্যাপারটা কি দাঁড়ালো? ওই যে রঙিন কাচের জানালাটা, ওটা বিশ্লেষণ করা মানেই হলো ভাষার একেবারে গভীরে ডুব দেওয়া।
এর ফলে একজন লার্নার শব্দের আসল ক্ষমতা, বাক্যের গঠন আর ভাষার ইম্প্যাক্ট নিয়ে এমন একটা ধারণা পায় যা তাকে পরে আরও অনেক ভালো স্বচ্ছ জানালা প্রতিদিনের কার্যকারী ভাষা তৈরি করতে হেল্প করে। এক কথায় বলতে গেলে শিল্পই দক্ষতাকে আরও পারফেক্ট করে তোলে। কিন্তু ব্যাপারটা শুধু গ্রামার বা ভোকাবুলারির মধ্যেই আটকেনি। সাহিত্যের প্রভাব আরও অনেক গভীর। এটা একজন লার্নারকে শুধু ভালো বক্তা বা লেখকই বানায় না, বরং তাকে একজন সম্পূর্ণ চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তোলে। চলুন দেখি সেটা কিভাবে হয়। সাহিত্যের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো এর এফিসিয়েন্সি। একবার ভাবুন তো, মাত্র একটা টেক্সট, হোক সেটা গল্প বা কবিতা, সেটা ব্যবহার করেই কিন্তু ক্লাসের মধ্যে ভাষার চারটে মূল স্কিল পড়া, বলা, শোনা আর লেখা, এই সব কটাই একসঙ্গে প্র্যাকটিস করা যায়। প্রথমে টেক্সটটা পড়া হলো, তারপর সেটা নিয়ে ডিসকাশন হলো, এরপর হয়তো কোনো অডিও শোনা হলো, আর সবশেষে নিজের ভাবনাটা লিখে ফেলা হলো। কি দারুণ ব্যাপার! এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। সাহিত্য একজন লার্নারকে সামগ্রিকভাবে কিভাবে সাহায্য করে তা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে শুধু ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা বলা নেই, বরং সবচেয়ে বড় অংশ জুড়ে আছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অন্য একটা কালচারকে বোঝা আর গল্পের সাথে ইমোশনালি জুড়ে যাওয়া। সো সাহিত্য শুধু ভাষার নিয়ম শেখাচ্ছে না, এটা স্বাধীনভাবে চিন্তা করতেও শেখাচ্ছে। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসল কথাটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর। সাহিত্যকে শুধু বইয়ের পাতায় ছাপা কিছু টেক্সট বা একটা সাবজেক্ট হিসেবে দেখলে হবে না, বরং একে দেখতে হবে ভাষা শেখার জন্য একটা জীবন্ত আর অসম্ভব শক্তিশালী হাতিয়ার বা টুল হিসেবে। আর এই কথাটা কিন্তু নতুন নয়। এই ফিল্ডের একজন বিখ্যাত গবেষক জিলিয়েন লাজার প্রায় ৩০ বছর আগেই বলেছিলেন যে সাহিত্য লার্নারদের এমন একটা মোটিভেটিং পরিবেশ দেয় যেখানে ভাষাকে আবিষ্কার করা যায় এবং উপভোগ করা যায়। এই উপভোগ করা বা এনজয় করাটাই কিন্তু আসল ম্যাজিক, কারণ শেখাটা যখন আর একটা কাজ বা শাস্তির মতো মনে হয় না, বরং আনন্দের হয়ে ওঠে, তখনই সেটা সবচেয়ে ভালোভাবে কাজে দেয়। সুতরাং আমাদের পুরো আলোচনার ফাইনাল পয়েন্টটা হলো, সাহিত্য শুধু পড়ার জন্য একটা সাবজেক্ট না, এটা শেখার জন্য একটা ভার্সিটাইল বহুমুখী টুল। আর এটাই ভাষাকে শুকনো বইয়ের পাতা থেকে তুলে এনে জীবন্ত, মনে রাখার মতো আর সত্যিকারের অর্থবহ করে তোলে। তাহলে শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। কি হবে যদি সবচেয়ে সুন্দর ভাষাই আসলে শেখার সবচেয়ে শক্তিশালী উপায় হয়? শিল্প আর শিক্ষার এই অসাধারণ মেলবন্ধন নিয়ে ভাবনার একটা জায়গা তো অবশ্যই থেকে যায়।